মারা গেলেন বেসামরিক বিমান ও ভূমি উপদেষ্টা হাসান আরিফ। সমবেদনা জানাতে ল্যাব এইডে ছুটে গেলেন ডক্টর ইউনুস। কালমিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা, বললেন সার্জিস। খুলনায় শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। এবং সরাসরি রেল চলাচল শুরু হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রুটে। জানুয়ারি থেকে প্রতিদিন ছুটবে 2টি ট্রেন। বাণিজ্যিক যাত্রায় প্রস্তুত হচ্ছে রেলওয়ে। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকেল 3টা 10 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল 83 বছর। হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। ডেট সম্মেলন শেষে মিশর থেকে দেশে ফিরেই ল্যাব এইড হাসপাতালে ছুটে যান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সরকারের অন্য উপদেষ্টারাও। এরপর হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। পরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা রেজওয়ানা হাসান সাংবাদিকদের জানান, বাদেশা ধানমন্ডিতে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। এরপর বাদ জোহর রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে হাসান আরিফকে। বাদ এশা ওনার জানাজা হবে ধানমন্ডি 7 মসজিদের, যেখানে মসজিদটা আছে 7 নম্বর রোডে, সেখানে। তারপরে ওনাকে রাখা হবে ওনার বাসাতেই। আগামীকাল সকাল 11টায় হাইকোর্ট প্রাঙ্গণে ওনার দ্বিতীয় জানাজাটা হবে। তারপরে ওখানে মিরপুর বুদ্ধিজীবীতে দাফন করা হবে। ওনার উপরে খুব নির্ভরশীল ছিলাম আইন সংক্রান্ত অন্য সমস্ত যে কোনো কিছু ব্যাপারে। কোনো একটা সমস্যা হলে উনি বসে থাকার মানুষ ছিলেন না। উনি তার পেশাগত জীবনে খুবই স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করেছেন এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন সিনিয়র আইনজীবী ছিলেন। উনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে উদ্যোগী উপদেষ্টাদের একজন ছিলেন। আমরা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো ধরনের কোনো ছাড়াই আমরা সরাসরি এখানে এসে পড়ছি। আপনারা দেখেছেন স্যার খুব শকড হয়েছেন। গণতন্ত্রে বিশ্বাসী মানুষ ছিলেন এবং এখন যে ট্রানজিশনের যে পিরিয়ডটা, এই গণতন্ত্র উত্তরণের যে পথ, যে কাজ শুরু হয়েছে, এই সময়ে তার খুব বেশি প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। এই মুহূর্তে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছে তার কাছে। রুবেল শুনছেন? হাসান আরিফের মরহুম উপদেষ্টা হাসান আরিফের মরদেহ এখন পর্যন্ত ল্যাব এইড হাসপাতালে রয়েছে। মূলত কিছুক্ষণ আগে উপদেষ্টা যেটা জানাচ্ছিলেন আমাদের, যে এই ল্যাব এইড হসপিটাল থেকে তাকে সন্ধ্যা 7টার পরে মূলত বাদ এশা তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে ধানমন্ডির 7 মসজিদের একটি মসজিদে। এবং উপদেষ্টা রেজওয়ানা যেটা জানিয়েছেন আমাদেরকে, যে তারপরে আগামীকালকে মূলত হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। কিন্তু দাফন কখন করা হবে সেটা নির্দিষ্ট করে আসলে বলা হয়নি, কেননা আপনারা জানেন যে তিনি একজন জ্ঞানী মানুষ ছিলেন, উপদেষ্টা ছিলেন। তার বর্ণাঢ্য যে ক্যারিয়ার রয়েছে, সর্বস্তরের মানুষজন আসবেন, তাকে শ্রদ্ধা জানাবে। এরপরেই মূলত তাকে দাফন কাজ সম্পন্ন করা হবে। এবং তার মেয়েরা যে দেশের বাইরে রয়েছে, তাদের জন্য আসলে মূলত অপেক্ষা করা হবে না বলেই আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত আপনারা দেখছেন যে ল্যাব এইড হসপিটালেই তার মরদেহ থাকা রয়েছে বলেই কিন্তু এখানে যারা এসছেন তার শুভাকাঙ্ক্ষী এবং যারা আশেপাশের লোকজন রয়েছেন, বিশেষ করে তার সম্পর্কে কিন্তু আসলে সকলেরই জানা। তিনি যেই দেশের অ্যাসেট ছিলেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু উপদেষ্টাই না, এখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যর পাশাপাশি প্রধান উপদেষ্টাও কিন্তু কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং সাথে সাথে শর্ট নোটিশে দেখে গিয়েছেন। আমাদের সাথে যেটা কথা বলে তিনি জানালেন যে তার অপূর্ণতা আসলে পূর্ণ হওয়ার নয়, তবে তার রুহে মাগফিরাত কামনা করেন। তার পরিবারের সাথে প্রধান উপদেষ্টা তিনি কথা বলেছেন এবং সকলকে আসলে সান্ত্বনা দিয়েছেন। সেই সাথে সাথে দেশবাসীর কাছে
কাছে কিন্তু তিনি দোয়া প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে তার যেই শূন্যতার কারণে আসলে কোনো অপূর্ণতার সৃষ্টি হবে না বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এখানে এসেছিলেন এবং তিনিও কিন্তু আমাদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, তিনিও যথাক্রমে বলেছেন যে এই যে উপদেষ্টার যে শূন্যতা, সেটা আসলে শুধু উপদেষ্টার শূন্যতা না, জাতির শূন্যতা, সেইটা মূলত আসলে পূর্ণ হওয়ার মতো নয়। কিন্তু এর ফলে যে এই যে সংস্কারের যে কাজ চলছে, সেই সংস্কারের কাজে আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে না। জামাতের আমিরও আমাদের সাথে একই কথা বলেছেন। তো সব মিলে আসলে ল্যাবেট হাসপাতাল থেকে সর্বশেষ বলতে তার জানাজা কিছুক্ষণ পরে মূলত বাদ এশা ধানমন্ডিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে, দাফন হবে কাল বুদ্ধিজীবী কবরস্থানে। সব মিলে এই ছিল ল্যাবেট হসপিটাল থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ল্যাবেট হাসপাতালে। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা। খুলনায় শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন জুলাই শহীদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। পতনের আন্দোলনে দেশব্যাপী নিহত 1000-এরও বেশি শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। এরই অংশ হিসেবে শুক্রবার খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সহ অন্যান্য সদস্যরা। অনুদান তুলে দেন 58টি পরিবারের সদস্যদের হাতে। আমার ছেলে বয়স হলো 17 বছরেরও কম ছিল। ওর ইচ্ছে ছিল যে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেবে, কারণ ও অনেক লম্বা ছিল। আমার সে আশা পূরণ হয়নি। পুলিশ দিয়ে ঘুরিয়ে গেছে, পরে আনসার এসে টানিয়ে ধরে আইনে মোটামুটি কলার ধরে আইনে ডাপনায় মারিছে। ডাপনায় মারার পর দাঁড়াইছিল, পরে ওই পুলিশ ঘুরিয়ে এসে এই পেটে মারিছে। সন্তানের কষ্টটা তো চেকে হয় না। অনুষ্ঠানের শুরুতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, প্রতিটি হত্যার বিচার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব। হত্যাকারীদের বিচার করা সরকারের সবচেয়ে বড় দায়। খুনি হাসিনার সাপ্লাই করা অবৈধ অস্ত্রগুলো দিয়ে আমার ভাই বোনদেরকে হত্যা করেছে, তাদের বিচার করা এই প্ল্যাটফর্মগুলোর, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ও শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ সহ কেন্দ্রীয় সমন্বয়ক, খুলনা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। পরবর্তী সরকারকে অকার্যকর করতে ফ্যাসিবাদের দোসররা ইজতেমা ময়দানে হত্যার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। হত্যায় জড়িতদের বিচার দাবিতে জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশে সাদপন্থীদের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান আলেমরা। পন্থীদের নিষিদ্ধের দাবি জানান জুবায়ের পন্থীরা। তাবলীগ লীগের যে সন্ত্রাসী দল, তাদেরকে কোনো মসজিদে কার্যক্রম করার সুযোগ দেওয়া হবে না। সরকারকে বলতে চাই, অনতি বিলম্বে যারা দায়ী, যারা দোষী, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে গ্রেফতার করতে হবে। ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব বলেন, অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ভারতের প্ররোচনায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর করার জন্য, চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য এই কাজটি ঘটাইছে। যাদেরকে গ্রেফতার করা হয়েছে, যাদেরকে গ্রেফতার হবে, তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। একই দাবিতে চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ, গোপালগঞ্জের লঞ্চঘাট গোল চত্বরে সমাবেশ করেছেন আলেমরা। এদিকে টঙ্গীতে সংঘর্ষ ও হত্যার ঘটনায় মামলার পর বৃহস্পতিবার রাতে সাতপন্থী নেতা মোয়াজ বিন নূরকে গ্রেফতার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অবশেষে সরাসরি রেল চলবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। প্রতিদিন বন্দর নগরী থেকে পর্যটন নগরে ছুটবে দুটি ট্রেন। প্রবাল ও সৈকত এক্সপ্রেস নামে নতুন ট্রেন চালুর প্রস্তাব পাঠানো হয়েছে রেলপথ মন্ত্রণালয়ে। পর্যটক নগরে ছুটছে ট্রেন, নিরাপদ যাত্রায় যার চাহিদা বাড়ছে দিনকে দিন।
18,000 কোটি টাকার এই রেল লাইন দিয়ে এখন চলাচল করছে কক্সবাজার এবং পর্যটক এক্সপ্রেস নামে একজোড়া যাত্রীবাহী ট্রেন। দুটি ট্রেনই ঢাকা কক্সবাজার চলাচল করায় চট্টগ্রাম থেকে নতুন ট্রেন চালুর দাবি দীর্ঘদিনের। অবশেষে প্রত্যাশার পালে হাওয়া লেগেছে। চট্টগ্রাম কক্সবাজার রুটে সৈকত এবং প্রবাল এক্সপ্রেস নামে দুটি ট্রেন চালুর প্রস্তাবনা পাঠিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল। নতুন যে লাইন হয়েছে, লাইনের মধ্যে যতগুলো স্টেশন আছে বেশিরভাগ স্টেশনই স্টপেজ দিবে। কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেসের যাত্রী সক্ষমতা মাত্র 3,600 টিকিট। তারপরে চালু হতে যাওয়া প্রবাল এবং সৈকত এক্সপ্রেসেরও সক্ষমতা 3,600। তবে নতুন দুটি ট্রেন চালু হলে যাত্রীদের টিকিট ভোগান্তি কিছুটা কমবে এমনটি আশা করছেন রেলওয়ে কর্মকর্তারা। আগের ট্রেন দুটি চট্টগ্রামে মাত্র 20 মিনিটে যাত্রা বিরতি করলো প্রবাল এবং সৈকত এক্সপ্রেসের যাত্রীরা সবগুলো স্টেশনে ওঠানামার সুযোগ পাবেন। অনেক বেশি পরিমাণ চাহিদা এবং আমাদের কাছে অনেক যাত্রীগণ রিকোয়েস্ট নিয়ে আসেন যে তাদেরকে আমরা টিকিটের সংস্থান করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের নির্ধারিত ট্রেনের বাইরে আমরা কোনো টিকিট দিতে পারতেছি না। নতুন চালু হতে যাওয়া প্রতিটি ট্রেনের 16টি বগিতে থাকছে 743টি সিট। কমল দে সময় নদীর পাশে ইট ভাটা, পানিপথে মাটি ও ইট পরিবহনের জন্য কেটে ফেলা হয়েছে বেড়িবাঁধ। বাঁধের পাশের বাসিন্দাদের চলাচলে নেই কোনো রাস্তা। অভিযোগ উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহ সভাপতির প্রভাব খাটিয়ে কেটে ফেলা হয়েছে বাঁধের 3টি পয়েন্ট। মধুমতির বাঁধ কেটে মাটি আনা হচ্ছে ইটভাটায়। গোপালগঞ্জে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় এই বেড়িবাঁধ। তবে টুঙ্গিপাড়ার চর গহরডাঙ্গা এলাকায় মধুমতি নদীর তীরে বাঁধের 3টি স্থানে কেটে ভাটায় নেওয়া হচ্ছে মাটি। নিয়মিত ইট পরিবহনের কারণে হুমকিতে বাঁধ। অভিযোগ উঠেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ ও সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেনের মালিকানাধীন ইটভাটায় নদীপথে মাটি ও ইট পরিবহন করতে কেটে ফেলা হয়েছে বাঁধ। এমনকি বাঁধের পাশের বাসিন্দাদেরও দেওয়া হচ্ছে না চলাচলের কোনো রাস্তা। বাটার সামনে কেটে ফেলছে, যার কারণে পানির সময় আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যায়। গাছ দিয়ে বাড়তে পারিনি, আমাদের রাস্তা ছিল বাটাওয়ালারা এই যে রাস্তার উপর মাটি কেটে ডেয়ে থুয়ে দিচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে অভিযুক্ত 2 নেতা কেটে ফেলা বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যদি ব্যক্তিগতভাবে কেউ কেটে থাকে, তার যদি কোনো তথ্য উপাধি আমরা পাই, তাহলে তো আইনানুগ আমরা ব্যবস্থা নেব। প্রায় 190 কোটি টাকা ব্যয়ে তারাইল পাচুড়িয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় 15 কিলোমিটার বাঁধের নির্মাণ কাজ শেষ হয় 2016 সালে। জয়ন্ত শিরালি, সময় সংবাদ, গোপালগঞ্জ। সিলেট ক্যাডেট কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের 3 দিনব্যাপী পুনর্মিলনী। শনিবার দ্বিতীয় দিন বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। পরে কুচকাওয়াজে অংশ নেন বর্তমান ও প্রাক্তনরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। কলেজ জীবনের স্মৃতিচারণ সহ শিক্ষার্থীদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শনিবার শেষ হবে পুনর্মিলনী অনুষ্ঠান। বর্ডার গার্ড বাংলাদেশের 49তম দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সকালে সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় বিজিবির হিলি আইসিপি কোম্পানি কমান্ডার শাহাদত হোসেন ভারতের হিলি সীমান্তের বিএসএফের ক্যাম্প কমান্ডার SN চৌবির হাতে মিষ্টি তুলে দেন। পরে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন উপহার সামগ্রী শুভেচ্ছা বিনিময় করে থাকে। আজ 20 ডিসেম্বর। এই দিনে মৌলভীবাজারে ঘটে মর্মান্তিক মাইন বিস্ফোরণ। অশ্রুভরা নয়নে দিনটিকে স্মরণ করলেন জেলাবাসী। হানাদার বাহিনীকে হটিয়ে 8 ডিসেম্বর মুক্ত হয়েছিল এই জনপদে। মুক্তিযোদ্ধারা জেলার বিভিন্ন স্থান থেকে এসে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে তাদের স্থাপনকৃত মুক্তিযোদ্ধা হেডকোয়ার্টারে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু আকস্মিক বিস্ফোরণে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে ছিটকে পড়ে শহরের বিভিন্ন স্থানে। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মারা গেলেন বেসামরিক বিমান ও ভূমি উপদেষ্টা হাসান আরিফ। সমবেদনা জানাতে ল্যাব এইডে ছুটে গেলেন ডক্টর ইউনূস। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে হবে দাফন। অভ্যুত্থানে গণহত্যার বিচার করতে না পারলে তা হবে অন্তর্বর্তী সরকারের বড় ব্যর্থতা বললেন সার্জিস।
খুলনায় শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের আর্থিক সহায়তা। এ ছিল বাংলার সময়ের সঙ্গে থাকুন সময়ের।